আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি নির্বাচনের একটি রোড ম্যাপ, কেবল রোড ম্যাপ নয়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ, এই তারিখের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের একটি দল বৈঠক করেছেন এবং কোনো একটি একক দলের সঙ্গে এ যাবৎকালে গত ৮ মাসের মধ্যে এবারই প্রথম প্রায় ২.৫ ঘন্টা কন্টিনিউয়াস আলাপ হয়েছে, আলোচনা হয়েছে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য তার উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলাপ আলোচনায় বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বেলিত মনে হয়েছে, আনন্দিত মনে হয়েছে, আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তিনি স্পষ্টতই যাদের সঙ্গে কথা বলছিলেন তার প্রতিপক্ষ, তাদের উপরে প্রভাব বিস্তার করছিলেন। এই প্রথম যেটি আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, অনেক সময় তার ভালো লাগেনি। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখভঙ্গি অনেক সময় রূঢ় ছিল। কিন্তু এই প্রথম দেখলাম যে তিনি খুবই হাসি খুশি, তিনি অত্যন্ত সাবলীল এবং একই সঙ্গে তিনি যাকে বলা হয় তার যে বসার ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট, সব কিছুতে মনে হচ্ছে যে তিনি নিজেকে সামলে নিয়েছেন, তিনি যা বলছেন তা ওন করছেন এবং তিনি একটি সুনির্দিষ্ট গোল নিয়ে তিনি এগোচ্ছেন। তো তার সেই যে ব্যক্তিত্ব, তার যে বক্তব্য, তার কথা, তার সঙ্গে তাল মিলিয়ে মির্জা ফখরুল সাহেব তার সঙ্গে মেইন পার্টে কথা বলছিলেন, তিনিও হাসতে বাধ্য হয়েছেন, তিনিও তার সঙ্গে সাবলীল হতে বাধ্য হয়েছেন এবং কথাবার্তা এই ২ ঘন্টা চালিয়ে নিতে বাধ্য হয়েছেন। আর অদূরে যারা বসেছিলেন, যেমন মির্জা আব্বাস সাহেব বসেছিলেন, তারপরে সালাউদ্দিন সাহেব বসেছিলেন, প্রায় সকলেরই মুখ ছিল ভার। তারপর তারা কি বলেছেন আমরা ইন ডিটেলস জানি না, তবে কয়েকটি সংবাদ মাধ্যমে যেটা এসছে যে তাদের যে আলাপ আলোচনাগুলো, তারা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। যেমন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপির লোকদেরকে নিয়োগ দেওয়া হয়নি, অন্য বিএনপি যারা বিরোধী লোক রয়েছে তাদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে যে প্রশাসনের বেশিরভাগ ক্ষেত্রে জামাতের লোকজন কাজ করছে, বিএনপির লোকজন কাজ করছে না। এইরকম একটা প্রশ্ন যে হতে পারে, এজন্য সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধি দল, মানে তার যারা সাহায্যকারী, তারা সবাই প্রস্তুত ছিলেন এবং তারা কোন কোন পদে বিএনপির লোক নিয়োগ লাভ করেছে, কারা নিয়োগ লাভ করেছে, কয়টি পদে নিয়োগ লাভ করেছে এবং এই সকল নিয়োগ দিতে গিয়ে সরকারকে কী পরিমাণ ফাইট করতে হয়েছে এবং বিপদে পড়তে হয়েছে, এই কথাগুলো টু দি পয়েন্টে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছেন। এই অ্যান্সার পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কাউন্টার কোনো জবাব দেওয়া হয়নি। এরপর যখন বিএনপির মামলাগুলোর ব্যাপারে কথা তোলা হলো, এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা একেবারে এ যাবৎকালে কয়টি মামলার জন্য দরখাস্ত করা হয়েছে এবং এই মামলাগুলো কোন প্রক্রিয়াতে এগুচ্ছে এবং ইতিমধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করা হয়েছে, কোনগুলো অন দ্য ওয়েতে রয়েছে এবং কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারে যখন তারা খোলামেলাভাবে কথা বলেছেন, তখন যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা বুঝে গেছে যে এর চাইতে দ্রুততমভাবে আর সম্ভব নয়। আমি শুধু এই দুটো উদাহরণ দিলাম, এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় সব আলোচনাতেই বিএনপি যত ক্রোধ নিয়ে, যত রাগ নিয়ে, যত অভিযোগ নিয়ে সরকারকে লায়েবল করার চেষ্টা করেছে, সরকার সেটা খুবই একেবারে ম্যাথমেটিক্যাল টার্মে বা ম্যাটিকুলাসলি সেটা রিটার্ন দিয়েছে। ফলে ওই বৈঠকে সময় বেড়েছে, আলাপ আলোচনা বেড়েছে, খোশ গল্প বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, খানাপিনা বেড়েছে। ২ ঘন্টার মধ্যে হয়তো অনেকে বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন। তো এরপরে তারা বের হয়ে এসেছেন। কিন্তু ওখানে বসে তারা যেভাবে একটা মনোভাব নিয়ে গেছেন যে না হয় এসপার, হয় এসপার, না হয় ওসপার, আজকে কিছু একটা করিয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আমরা কিছু একটা দেখিয়ে দেবো। কিন্তু
মিটিংয়ের মধ্যে আমরা যে ছবি দেখেছি, অডিও দেখেছি, ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে পুরো বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যেভাবে চেয়েছেন ওভাবে আলোচনা হয়েছে এবং তিনি যেভাবে শেষ করতে চেয়েছেন ওভাবেই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তো আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে এই বৈঠক শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা। আমি তো আসলে সব কথা এইভাবে ডাইরেক্টলি বলি না, অনেক আগে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বলি। যারা বুঝার বুঝেন আর যারা না বুঝেন তারা গালাগাল করেন। তো আমি আমার মতো করে বলে যাই, বিকজ এটা আমার কাছে নিরাপদ মনে হয়। কেননা বর্তমান যে সমাজ, এখানে আপনি কারো পক্ষ অবলম্বন করে খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না। আবার খুব নিরপেক্ষ চাঁছাছোলা কথাবার্তা বলে আপনি ১ ঘন্টা এই সমাজে টিকে থাকতে পারবেন না। আমাদের অনেক বন্ধুবান্ধব যারা এরকম কন্টেন্ট তৈরি করেন, তারা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে এমন যাকে বলা হয় পেদানি খান, এরপর আবার দেখা গেল শেখ হাসিনাকে গালাগাল করেন। আবার কেউ বিএনপিকে সাপোর্ট করতে গিয়ে এমন জামাত শিবিরে গালাগাল খান, সঙ্গে সঙ্গে তিনি তার কণ্ঠ বিকেলবেলা চেঞ্জ করে ফেলেন। এবং এই ৪-৫ মাস আগে যে সকল ইউটিউবাররা খুব জনপ্রিয় ছিলেন অনেকের নিকট, এখন তাদের কারো নাম হয়ে গেছে টোকাই, কারো নাম হয়ে গেছে পাগল, কারো নাম হয়ে গেছে ছাগল, এবং তাদের নানা রকম কার্টুন তৈরি করে তারপরে শেষে তাদেরই যারা সমর্থক তারা গালাগাল করছে। এর কারণ হলো এই মানুষগুলো অতি সম্প্রতি বেশ কিছু উচিত কথা বলে ফেলেছেন এবং উচিত কথায় যে ধরনের মামাজি বাজার হয়, এর ফলে তাদের ভিডিওগুলোও চলছে না, তাদের কথাও কেউ শুনছে না এবং তারা রাজপথে আর আগের মতো ঘোরাফেরা করতে পারছেন না, আর তাদেরকে কেউ ডাকছে না। এই আমাদের ইউটিউবার মধ্যে বাংলাদেশে এক পক্ষ আছে, বিদেশেও এক পক্ষ আছে, সবারই একই অবস্থা। তো সেই দিক থেকে দেখা গেল যে রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো করে আমি যে কথাবার্তা বলছি, যা বলার আমার প্রয়োজন আমি তা বলে ফেলতে পারছি। আর যারা বোঝার তারা বুঝে ফেলতে পারছেন, আর যারা বুঝছেন না তারা যে সরাসরি রাগ করবেন এরকম কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে আপনারা যে যা বলেন না কেন, আমি যেহেতু সেই ২০০৯ সন থেকেই এই কর্ম করে আসছি, অর্থাৎ টকশোতে কথাবার্তা বলে আসছি, লেখালেখি করে আসছি এবং এখানে এই কাজ করতে করতে একটা সাস্টেইন করে ফেলেছি, স্থায়ী করে ফেলেছি। ফলে আমি যে জিনিসগুলো বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি, এগুলো এখানে এসে হঠাৎ করে কারো পক্ষে সহজে বোঝা সম্ভব নয়। এই কথাটা বললাম এই কারণে যে এই বৈঠকের ১ দিন বা ২ দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি অলিম্পিকের মাঠে দৌড় দিয়েছেন। তিনি অলিম্পিকের যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব। ফুটবলের যে সকল রাজা রয়েছেন, মহারাজা রয়েছেন, ক্রিকেটের রাজা মহারাজা রয়েছেন, সারা পৃথিবীতে যারা স্পোর্টস পার্সোনালিটি, সেটা ফিফা হোক কিংবা সেটা ক্রিকেট অঙ্গন হোক, সব জায়গাতে, কিংবা সেটা অলিম্পিক হোক, সেই আয়োজকদের সঙ্গে, ক্লাবগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক। ফলে স্পোর্টস বলতে যা বোঝায় তিনি সেটা বুঝেন। আর আমরা যারা বাঙালি লোকজন আছি, আমরা দাড়িয়ে বান্ধা, গোল্লা স্যুট, কানামাছি, ভো ভো, তারপর সে ড্যাঙ্গুডি, আপনারা তো বুঝেন ড্যাঙ্গুডি খেলা কাকে বলে। তারপরে ওই গ্রামে ওই চাড়া খেলে না, চাড়া খেলে। তো এই খেলাগুলোতে আমরা অভ্যস্ত। ফলে আমাদের সঙ্গে খেলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা হবে না। এবং আমি একথাও বলেছিলাম যে যারা খুব বড় আশা ভরসা নিয়ে সেখানে যাচ্ছেন তার সঙ্গে খেলতে বা তার সঙ্গে আলাপ আলোচনা করতে, তাদেরকে মুখ কালো করে ফিরতে হবে, আশাহত হয়ে ফিরতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মোটামুটি খেলে দিবেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি যেভাবে খেলেন ওইভাবে খেলে দেবেন এবং ঘটনা হুবহু সেই ঘটনাই ঘটেছে। আপনারা এই জাস্ট ১ দিন আগের আমার সেই ভিডিওটা দেখতে পাবেন যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এই শিরোনামে করেছিলাম। তো এখন যেটা হলো, বৈঠক শেষে মির্জা ফখরুল সাহেব, অন্যান্য যারা নেতৃবৃন্দ তারা বের হয়েছেন এবং বের হওয়ার পর তারা সবাই বিষণ্ণ, সবারই মন খারাপ। একই হলো, এরকম তো হওয়ার কথা না। এত লং টার্ম তারেক জিয়া সাহেবকে তিনি কী জবাব দিবেন, জনগণকে কী জবাব দিবেন, প্রেসের সামনে কি বলবেন, নেতাকর্মীদের সাথে কী বলবেন, ইজ্জত বলতে তার কিছু রইল না। ফলে তারা বলেই ফেললেন যে আমরা বৈঠক করেছি, কিন্তু বৈঠকে যে সকল কথাবার্তা হয়েছে সে সকল কথাবার্তায় আমরা একেবারেই অসন্তুষ্ট। তো এই যে অসন্তুষ্ট, এই অসন্তুষ্টির যে জায়গা যখন বাংলাদেশে হচ্ছে, ঠিক সেই সময় জামাতের আমির আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। তিনি কি এই যে বিএনপির যে নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটাকে পাশ কাটিয়ে
জামাত আমিরের সঙ্গে যে ডক্টর ইউনূসের ওয়ান টু ওয়ান রিলেশন, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে বিকল্প কোনো রাজনীতি করার চেষ্টা করছেন কিনা। এর কারণ হলো শেখ হাসিনার জমানাতে আমরা দেখেছিলাম যে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবের সঙ্গে দুটো বিষয় তারা ফেল করেছে। প্রথম ফেল হলো যখন 18 সালে নির্বাচন হলো, তারেক রহমান সাহেবের একটা সিদ্ধান্ত ছিল যে পার্লামেন্টে যাবে না, এরা শপথ গ্রহণ করবে না। কিন্তু সামহাও তাদেরকে বোঝানো হলো যে এদেরকে রাখা যাবে না, সরকার এদেরকে জোর করে নিয়ে যাবে। দ্বিতীয়ত এরা ওখানে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি তুলবে। আর শেখ হাসিনা রাজি হয়েছেন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য যদি তারা সংসদে যায়। তো সেখানে বিএনপি রাম ধরা খেয়েছে। সেকেন্ড হলো বেগম জিয়ার মুক্তির জন্য, জেলখানা থেকে মুক্তির জন্য বিএনপির যারা নেতা তারা সবাই 100% ব্যর্থ হয়েছে। তো সেখানে তারেক রহমান সাহেবের পরিবার বা বেগম জিয়ার পরিবার সরাসরি সরকারের সাথে লেনাদেনা করেছে, সমঝোতা করেছে এবং সেই সমঝোতার ভিত্তিতে পারিবারিক সম্মতিতে বেগম জিয়া জেলখানা থেকে বের হয়ে এই গুলশানের বাসায় থাকার অনুমতি লাভ করেছেন। তো একই অবস্থা যদি এখন ঘটে থাকে যে এখন সরকারের সাথে লেনাদেনা, সংগঠন চালানো, অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক, এটা তারেক রহমান সাহেব বা বেগম জিয়া যেভাবে চাচ্ছেন এভাবে যদি বর্তমান নেতৃত্ব তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না ঘটাতে পারে, সেক্ষেত্রে তিনি যে নেগোসিয়েশনটা করতে চাচ্ছেন সেটা যদি ওয়ান টু ওয়ান সরাসরি তিনি করেন, সেটা জামাতের সাথে আমিরের সাথে সরাসরি হতে পারে, ডক্টর ইউনূসের সাথে সরাসরি হতে পারে, ডক্টর ইউনূস, জামাতের আমির, তারেক রহমান একটা ত্রয়ী সম্পর্ক হতে পারে, এটাও হতে পারে। তো এটা মানে একদিকে ঢাকাতে যেভাবে বৈঠক হচ্ছে, যেভাবে অসন্তুষ্টি দেখা যাচ্ছে, আবার অন্যদিকে লন্ডনে যেভাবে হচ্ছে এবং তারেক রহমান সাহেবকে যেভাবে রিল্যাক্স তিনি বিড়াল নিয়ে খেলছেন, বিড়ালকে তিনি সিনেমা দেখাচ্ছেন, বিড়ালকে কোলে নিচ্ছেন এবং সেই দৃশ্য আবার তিনি যাকে বলা হয় ফেসবুকে দিয়ে দিচ্ছেন। ইট মিনস সে খুব চিল্ড মুডে আছে, চিল মুডে আছে এবং এই চিল মুডের অনেকগুলো কারণ থাকে। আমাদের পরিবারের মধ্যে দেখা গেল যে আমরা নিজের ছেলে মেয়ে ভাই ব্রাদারকে একটা দায়িত্ব দিলাম, কিন্তু সে আমাকে হাঙ্কি পাঙ্কি সব বুঝিয়ে দিল। আর আমি অন্য একটা লোক দিয়ে ঠিকই, যেমন ছেলেকে পাঠালাম যাও বাজার থেকে দুধ নিয়ে আসো, সে সারাদিন দুধ নেয়া কিনে ড্যাঙ্গুডি খেললো, কানামাছি খেললো, গুল্লা স্যুট খেললো, ফুটবল খেললো, খেলে ঢেলে সন্ধ্যার সময় আসলো, পরিষ্কার হয়ে আসা বললো যে বাবা বাজারে গিয়ে কোনো দুধ পাইনি। তো বাবা আগেই জানতেন যে ছেলে তো এরকম কাজই করবে, ড্যাঙ্গুডি খেলবে। তো সে আবার তার রাখালকে দিয়ে সে দুধ ঠিকই এনে রেখেছে। তখন মুচকি মুচকি হেসে বলছে ঠিক আছে বাবা, অসুবিধা নেই, আসো। তো তার সম্পর্ক রক্ষা রইল, আর এদিকে তার দুধও হয়ে গেল আর ছেলেরও ড্যাঙ্গুডি খেলা হয়ে গেল। তো এরকম আমাদের রাজনীতিতে কানামাছি বহুপর ড্যাঙ্গুডি খেলার যে অবস্থা সেটা যে আসলে কীভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে লন্ডনের যেটা মারেফত, মানে বেগম জিয়া, তারেক রহমান সাহেব, জামাতের শফিকুর রহমান সাহেব, তাদের যে বৈঠক এটিকে একটা মারেফতি চিল্লায় আপনি ফেলে দেন। সেই মারেফতি চিল্লাটা মারেফতের মধ্যে থাকুক। আর শরীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যত, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে এখন যারা বিএনপির শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটি স্বাভাবিক অবস্থা নাই এবং বিএনপির নেতৃবৃন্দ খুবই অসন্তুষ্ট এবং তাদেরকে সম্ভবত রাজপথে নামতে হবে। এবং যেহেতু তারা একবার বলে ফেলেছেন রাজপথে নামবে, এজন্য সাংবাদিকরা খুঁচাচ্ছে বিভিন্নভাবে কবে নামবেন, কিভাবে নামবেন। তো ইত্যাদি এই কথাগুলো হচ্ছে, এটা খুব দ্রুত আমরা সম্ভবত মে জুনের দিকেই এই বিএনপির যে রাজপথ কেন্দ্রিক তাদের যে শক্তিমত্তা বা তাদের যে পরিকল্পনা সেটা দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।